রাজাকার মহিবুল হাসানের কন্যা সৈয়দা রিজওয়ানা হাসান, তার বিরুদ্ধে প্রায় 1200 কোটি টাকার তদন্ত চলছে। ডক্টর ইউনূসের গভর্নমেন্ট বেসিক্যালি কোনো গভর্নমেন্টই ছিল না, এটা ষড়যন্ত্রকারীদের একটা আড্ডাখানা ছিল। এবং এইখানে যে পরিস্থিতিটা, প্রথমত আমরা বলি যে তারেক রহমান যে যথার্থভাবে তিনি জাতীয় সরকারের প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন। তারেক রহমানের বক্তব্য ছিল যে আমরা 12 সাল থেকে 11 সালে পঞ্চদশ সংশোধনী গৃহীত হওয়ার পর থেকে আমরা বলছিলাম যে আমরা একটা জেনুইন নির্বাচন চাই। আমরা তো বলি নাই যে বিএনপিকে ক্ষমতা বসায় দেব। তো আমরা 14 সালের নির্বাচনে আপনি দেখবেন 13 সালে 5টা সিটি কর্পোরেশনে বিএনপি বিজয়ী হয়। তারপর 14 সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই, শুধুমাত্র যে তুমি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলা কেন, এটা জেনুইন সরকার, জেনুইন একটা নির্বাচনের যে একটা ব্যবস্থা ছিল এটাকে তুমি বাতিল করে ঠিক করে নাই, এটা পুনর্বহাল করো। তো তারেক রহমানের বক্তব্যটা ছিল হাসিনা যাওয়ার পরে যে একটা জেনুইন নির্বাচনের পথে যে বাধা ছিল, প্রতিবন্ধকতা ছিল হাসিনা, সে যেহেতু চলে গেছে আমরা একটা জেনুইন নির্বাচনের পথে যেতে পারি। কিন্তু তখন এইখানে দেখবেন যে জামায়াতে ইসলাম, এনসিপি এবং ডক্টর ইউনূসের কিছু নামধারী নিরপেক্ষ ব্যক্তিরা বললেন এরা তো নির্বাচন চায় না, ক্ষমতা চায়, মানে নির্বাচন করলে বিএনপি ক্ষমতায় চলে আসবে। এই জন্য তারপর আরেক উপদেষ্টা বললেন যে বিএনপি তো এখন 290 সিট পেয়ে যাবে ইলেকশন করলে। ওই উপদেষ্টা না, বদিউল আলম মজুমদার বলছেন বিএনপি তো এখন 290 সিট পেয়ে যাবে ইলেকশন করলে, তো ইলেকশন করতে দেওয়া যাবে না। তো ডক্টর ইউনূস ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছেন যে তার সন্তান এনসিপি এবং জামাত যতক্ষণ পর্যন্ত বিএনপির সাথে একটা কম্পিটিটিভ পজিশনে, প্রতিযোগিতামূলক পজিশনে না আসছে ততক্ষণ পর্যন্ত তিনি নির্বাচনটাকে বিলম্বিত করেছেন। তিনি আরও বিলম্বিত করতে চাইছিলেন এবং 12 তারিখ পর্যন্ত তিনি সবগুলো চ্যানেল তিনি ওপেন রেখেছেন। এবং সর্বশেষ যেটা ছিল যে সংশোধন সংস্কার পরিষদ, এটাতে বিএনপি স্বাক্ষর করলেই, শুধু ওই দিন শপথ নিলেই তিনি 180 দিন আরও থাকতেন, বলতেন আপনারা নির্বাচন সংস্কার পরিষদের কাজটা শেষ করেন, এরপরে মন্ত্রী পরিষদ গঠন করেন। তো যাই হোক, এটা তারেক রহমান যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করেছেন। আমি মনে করি বাংলাদেশ একটা বড় বিপদ থেকে মুক্তি পেয়েছে। তো এবং আমি আপনাকে বলি যে ডক্টর ইউনূস সরকার পরিচালনা তো 59 নম্বর গুলশানের 59 নম্বর রোডের একটা বাড়ি থেকে করতেন। ওরা সিদ্ধান্ত নিতেন সব কিছু নিয়ে তারপর বসতেন, যেটা সাখাওয়াত বলেছেন। সাখাওয়াত নিজেও চোর, নিজে গম চুরির দায়ে চাকরি গেছিল এবং এই গভর্নমেন্টে বড় চোরদের মধ্যে একজন সাখাওয়াত। তো এইখানে সজীব ভুঁইয়াকে আপনি দেখেন হাসান আরিফের মতো একজন, হাসান আরিফের সাথে আমার কোনো আত্মীয়তা নাই, খাতিরও নেই, হাসান আরিফের মতো একজন সিনিয়র লোককে ক্যাবিনেটে এলজিআরডি মিনিস্ট্রি থেকে সরাইয়া তিনি কারে দিলেন, এই যে পিচ্ছি ছাও সজীব ভুঁইয়াকে দিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তো এইখান থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কমপক্ষে 1000 কোটি টাকা চুরি করেছেন, দুদকে এটা নিয়ে তদন্ত চলছে। তার এপিএসের বিরুদ্ধে তদন্ত চলছে, তার বন্ধু এপিএস 311 কোটি টাকার চলছে। তো আমার মনে হয় যে আগামী 1 মাসের মধ্যে এরা লুটপাটটা কি পরিমাণ করেছেন। আমাদের রাজাকার মহিবুল হাসানের কন্যা সৈয়দা রিজওয়ানা হাসান, তার বিরুদ্ধে প্রায় 1200 কোটি টাকার তদন্ত চলছে। তো আমরা মনে করেছিলাম যে নিশ্চয়ই শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পরে, তার লুটপাটের থেকে যাওয়ার পরে ডক্টর ইউনূস দেশটা ভালো চালাবেন, আমরা তো এটাই তো প্রত্যাশা করেছি। তো আমি আপনাকে বলি যে কয়েকটা পত্রিকার সূত্র থেকে দেখা যায় এই কয়েকদিনে আপনি দেখবেন যে শেখ হাসিনা যখন ক্ষমতা নেন, আমার 37 বছরে আমাদের বাংলাদেশের ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকা। এখানে ইকোনমিক্সের লোক বসা আছে। তো এখানে হাসিনা যখন ক্ষমতার থেকে যান, আমাদের
তখন ঋণ ছিল 18,31,000 কোটি টাকা। তো এখানে প্রায় 16 লক্ষ কোটি টাকা হাসিনা ঋণ করে গেছেন 15 বছরে। আর ডক্টর ইউনূস এই যে যখন ক্ষমতা থেকে যান গত ডিসেম্বরে, জানুয়ারির আগে, এই সময় একটা বড় টাকা খরচ করেছেন। ডক্টর ইউনূস 21,39,000 টাকা ঋণ রেখে গেছেন। তাহলে 18,31,000 কোটি টাকা যদি এখান থেকে বাদ দেন, তাহলে দেখবেন 3,18,000 কোটি টাকা ডক্টর ইউনূস ঋণ করেছেন। তো আমি তো দেখি যে এক বছর চার মাসে তিনি 3,18,000 কোটি টাকা ঋণ করলেন। হাসিনার থেকে বেশি ঋণ করেছেন। হাসিনা তো প্রায় প্রতি বছরে 1 লক্ষ প্লাস টাকা ঋণ করেছেন। উনি তো প্রায় এক বছর 4 মাসে যদি 3,18,000 কোটি টাকা ঋণ হয়, তো 2 লক্ষ কোটি টাকার বেশি ঋণ করেছেন বছরে। যে আমি সেই ক্ষেত্রে ডক্টর ইউনূসের দৃশ্যমান কোনো উন্নয়ন প্রকল্প বাংলাদেশে ছিল না। ধন্যবাদ। এবং সেই টাকা কিভাবে তিনি খরচ করলেন, আমার মনে হয় যে এইটা ডক্টর ইউনূস স্যার ক্যাবিনেটের অর্থ উপদেষ্টা তাকে অন্তত ডেকে বলা উচিত যে আপনি আপনার দায়িত্বকালীন সময় যে এই খরচটা কিভাবে হলো, এটা অন্তত আমাদের একটু বুঝাই